আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো মানুষের অংশগ্রহণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধির পাশে দাফন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষের বুকে থাকবে হাদি, বললেন প্রধান উপদেষ্টা। আসামিদের গ্রেফতারে আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 সেনা সদস্যের মরদেহ সিএমএইচ এর হিমঘরে। কাল জানাজা শেষে নিজ নিজ ঠিকানায় হবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। আমন্ত্রণ যমুনা নিউজে, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। লাখো মানুষের অংশগ্রহণে হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল থেকেই জানাজায় অংশ নিতে সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মানুষের ঢল নামে। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্টজনেরাও। ওসমান হাদির জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় অশ্রুসিক্ত কণ্ঠে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবে শরীফ ওসমান হাদি। জানান, হাদির স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে সরকার। হাদির জানাজা ঘিরে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে 24 ঘন্টার মধ্যে ওসমান হাদি হত্যাকারীদের গ্রেফতারের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। কাউকে সহিংসতায় না জড়ানোর আহ্বানও জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলবীর চির উন্নত মমশির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে শরীফ ওসমান হাদিকে। জানাজা শেষে হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। মরদেহবাহী গাড়ি থেকে হাদিকে নিয়ে যাওয়া হয় জাতীয় কবির সমাধির পাশে কবরে, আর সেখানেই শায়িত করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি হয়। ওসমান হাদির দাফন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় হাদির স্বজন, সহপাঠী, অনুসারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। সবাই ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যখন ওসমান হাদিকে দাফন করা হয়, এক অশ্রুসিক্ত পরিবেশ হয়, সেখানে ভারী হয়ে ওঠে সেখানকার বাতাস। আমরা সকাল থেকেই আপনাদের দেখাচ্ছিলাম ওসমান হাদিকে যখন তার জানাজার জন্য নিয়ে যাওয়া হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। একটা কথা তখন মনে পড়ছিল, এই ওসমান হাদি চেয়েছিলেন জাতীয় সংসদে যেতে। জাতীয় সংসদে গিয়েছেন তিনি সকল মানুষের হয়ে, প্রত্যেককে কাঁদিয়ে। এবং জানাজায় লাখো মানুষের যেই ঢল আমরা দেখেছি, সাধারণত এ ধরনের ঢল আমাদের চোখে পড়ে না। আমাদের সহকর্মীরা দেখাচ্ছিল কি পরিমাণের মানুষ সেখানে কি পরিমাণের মানুষ জড়ো হয়েছিল। আমরা যখন জানাজাতে প্রচুর মানুষের ভিড় দেখাচ্ছিলাম, তখন এও দেখাচ্ছিলাম ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে
কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে হাদির জানাজা এবং দাফন শেষে যাতে করে সবাই শাহবাগে গিয়ে জমায়েত হয়, কারণ হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য তাদের এই সমাবেশ। তবে এও বলা হয়েছিল কোনো ধরনের যেন অপ্রীতিকর বা বিশৃঙ্খলা বা এ ধরনের কোনো পরিবেশ সৃষ্টি করা না হয়। আমরা এই মুহূর্তে দেখছি শাহবাগের একটি চিত্র, যেখানে প্রতীকী কফিন নিয়ে সমাবেশ করা হচ্ছে। দর্শক, আপনার সরাসরি সেই চিত্র টেলিভিশনের পর্দায় দেখছেন। কিছুক্ষণ আগেই আমরা শরীফ ওসমান হাদির যেই দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেটি জানাচ্ছিলাম। এরপরে সেখানে দাঁড়িয়ে সবাই দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন। অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান সবাই হাদিকে। এই হাদির বিদায় থেকে শিক্ষা নিতে চায়, যাতে করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে পারে। যে ইনসাফের রাজনীতি করতে চেয়েছিল, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিল শরীফ ওসমান হাদি, সেই রাষ্ট্র যেন সবাই পায়, সেই অধিকার যাতে নিশ্চিত হয়, সেই সবার কণ্ঠে সেই প্রত্যয় ছিল। আমরা এও শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জানাজায় অংশগ্রহণ করেন, তার আগে তিনি সংক্ষিপ্ত একটি ভাষণ দেন। সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, বলবীর চির উন্নত মমশির শরীফ ওসমান হাদির শেখানো এই মন্ত্র যেন বাংলাদেশ কখনো না ভুলে। আমরা একটু যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন আমাদের জন্য অপেক্ষা করছেন। তুহিন, আমরা দেখছিলাম যখন শরীফ ওসমান হাদিকে কবরে শায়িত করা হয়, এরপরে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে এবং এরপর তো দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। কি অবস্থা সেখানকার দেখছেন? যেমন দোয়া মোনাজাত শেষ হয়েছে, আমরা দোয়া মোনাজাত শেষে আমরা শেষ মুহূর্তে যারা মোনাজাত অর্থাৎ কবর দেওয়ার পরে তার যে শায়িত অবস্থা, সেই শায়িত অবস্থার পাশে তার শেষ মুহূর্তের সহযোদ্ধা যারা ছিলেন জুলাই আন্দোলনে, তারা ছিলেন, ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ ছিলেন এবং তার প্রিয় শিক্ষকরাও ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ছিল, তারা সবাই মিলে তার দাফন শেষ করেছেন। আপনি দেখছেন যে তার দাফন অনুষ্ঠানকে ঘিরে কি পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা এখানে জানেন যে শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া এই সমাধিস্থলের আশপাশে সাধারণ কাউকেই এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সেই দুপুর থেকে এই এলাকাটির জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় এবং দাফন অনুষ্ঠানটি যেন সুচারুভাবে সম্পন্ন করা যায়, এই কারণে শত শত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ইনকিলাব মঞ্চের যেই শত শত স্বেচ্ছাসেবক, তারা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুরো এলাকাটি কর্ডন করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই অ্যাম্বুলেন্সটিতে করেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বহন করে নিয়ে আসা হয়েছিল। সেই লাশবাহী অ্যাম্বুলেন্সটি, এটি ছিল তার শেষ বাহন। সেই বাহনটি সমাধিস্থল থেকে বের হয়ে চলে যাচ্ছে, অর্থাৎ যে পথে এসেছিল সেই পথে চলে যাচ্ছে। আমরা তার এই কাজী নজরুল ইসলামের সমাধির পাশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখছি, তারা সে দুপুর থেকে এখানে নিয়োজিত আছেন। এমনকি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে তার যে জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছে, সেই লাখো মানুষের একটি বড় অংশ কিন্তু খুব কাছে এখানে অবস্থান করছে, অর্থাৎ শহীদ শরীফ ওসমান হাদি চত্বর যে নাম দেওয়া হয়েছিল শাহবাগের, সেই চত্বরে তারা জমায়েত হয়েছেন এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ জানাজার আগে এবং পরে লাখো মানুষের সামনে ঘোষণা দিয়েছিলেন যে তারা এই দাফন অনুষ্ঠানের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এবং সেই ইনকিলাব মঞ্চের অফিসিয়াল সেই ঘোষণা ছাড়া, তাদের কর্মসূচি ছাড়া আর কোনো সংগঠন, কোনো ব্যক্তি বা কোনো সংস্থার পক্ষ থেকে যত ধরনের এই কেন্দ্রিক যত ঘোষণা আসবে সবগুলোকে উপেক্ষা করে শুধুমাত্র ইনকিলাব মঞ্চের অফিসিয়াল বক্তব্যকে গ্রহণ করার জন্য তারা বারবার আহ্বান জানিয়েছেন। তাদের কাছে একটি শঙ্কা যে এই লাখো মানুষের এই জমায়েতকে কেন্দ্র করেই হয়তো নাশকতার আশঙ্কা হতে পারে। তবে বৃষ্টি, আপনাকে একটু বলে রাখি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে তার এই প্রিয় মসজিদ, এই মসজিদেই তিনি নামাজ পড়তেন। যখন এই এলাকায় থাকতেন তখন নামাজ পড়তেন।
তার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা আবৃত্তি করতেন। আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সে আবৃত্তি এখনও মানুষের খুবই জনপ্রিয় একটি আবৃত্তিতে পরিণত হয়েছে। সেই প্রিয় কবির পাশেই তাকে সাহায্য করা হয়েছে। তিনি হয়তো মনে মনে ইচ্ছা পোষণ করেছেন কিনা জানি না, তবে এরকম তার সহকর্মীরা বলছেন যে তার এটি একটি সৌভাগ্য, তার ইচ্ছাকে আল্লাহ পূর্ণ করেছেন এবং তিনি কিন্তু তার জীবদ্দশায় তাকে হত্যা করা হতে পারে, তার উপর হামলা করা হতে পারে একাধিকবার বলেছেন, আশঙ্কা প্রকাশ করেছেন। তারপরও তিনি তার ইনসাফের আন্দোলন থেকে একচুল সরে যাননি। জুলাই আন্দোলনে যারা জুলাই যোদ্ধা ছিল তাদের সকলের কর্মসূচি, সকলের কার্যক্রম আমরা দেখেছি। তার অসংখ্য জুলাই যোদ্ধার মধ্যে এই উসমান হাদি তাকে একটু ব্যতিক্রম বলেই, তার কোনো শুভাকাঙ্ক্ষী, তাকে এত মানুষ ভালোবাসে তার এই ব্যতিক্রমতার কারণে, স্বচ্ছ বক্তব্যের কারণে, এবং যা তিনি সত্য মনে করতেন, ন্যায় মনে করতেন, তিনি অকপটে বলে দিতেন। তার উপরে অনেকবার হামলা চেষ্টা করা হয়েছে, অনেক হুমকি দেওয়া হয়েছে, প্রাণনাশের হুমকি। সব কিছু উপেক্ষা করে তিনি বারবার বলতেন যে আমি এত কিছুর পরেও আমি নিজে কোনো নিভৃত ঘরের ভিতরে নিভৃত অবস্থায় যেন মৃত্যুবরণ না হয়, আমি যেন আমার এই আন্দোলন করতে করতেই কোনো এক সময় ঘাতকের বুলেট এসে আমাকে আঘাত করবে, আমি শহীদি মর্যাদা মৃত্যুবরণ করব এবং দ্রুত তার প্রিয় আল্লাহর কাছে চলে যেতে পারবো। এই দোয়াগুলো কিন্তু, এই বক্তব্যগুলো কিন্তু এখনও স্পষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং তার সেই ইচ্ছাটি হয়তো শেষ পর্যন্ত আল্লাহর কাছে কবুল হয়েছে, এটাই বলছেন তার সহকর্মীরা। বিশেষ সেই বক্তব্যগুলো আপনার মনে আছে, সেই বক্তব্যের পরে তাকে যে এইভাবে দুর্বৃত্তরা গুলি করবে, গুলি করার পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে সবাইকে কাঁদিয়ে শেষ পর্যন্ত তাকে বিদায় নিতে হলো। প্রায় 6 দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেছেন, এবং তার মৃত্যুর পর তাকে ঘিরে তার জুলাই যোদ্ধারা আবারও ঐক্যবদ্ধ হয়েছেন, এক প্ল্যাটফর্মে এসেছেন। ইনকিলাব মঞ্চের পতাকার নিচে তারা সমবেত হয়েছেন। এটাকে একটি পজিটিভভাবে দেখছেন সবাই, যে এই আন্দোলন বিচ্ছিন্নভাবে আন্দোলন না হয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছে। এই হাদি তিনি মৃত্যুবরণ করেননি, তিনি তাদের মাঝে উপস্থিত না থাকলেও হাদির স্বপ্ন, হাদির আদর্শ নিয়েই তার সহকর্মী, তার সহযোদ্ধারা আগামী দিনে এগিয়ে যেতে চান। সেটাই জানাজা পূর্ব বিভিন্ন বক্তব্যে তারা সেটাই বলছিলেন, আমরা তা শুনছিলাম। মুতুহিন, আপনি থাকুন, সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে। এ পর্যায়ে আমরা শাহবাগে যেতে চাই। আমাদের সহকর্মী রাসেল আহমেদ শাহবাগে অবস্থান করছেন, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। রাসেল, শুনতে পাচ্ছেন কিনা? ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তো শরীফ ওসমান হাদির জানাজার সময় একটি ঘোষণা দেওয়া হয়েছিল যাতে দাফনের পরে সবাই গিয়ে শাহবাগে অবস্থান নেয়। কি চিত্র দেখছেন সেখানকার? নিশ্চয়ই অনেক শব্দ শুনতে পাচ্ছেন, স্লোগান শুনতে পাচ্ছেন আসলে, এবং তারা সবাই হচ্ছে যারা সংসদের দক্ষিণ পাশের এবং নামাজে জানাজায় অংশ নিয়েছিল সেই সব মানুষ সবাই শাহবাগের উদ্দেশ্যে এসছেন, এবং তাদের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে গেছেন এবং আর একটি বড় অংশ হচ্ছে শাহবাগে এসে জড়ো হয়েছেন বা হচ্ছেন এখন পর্যন্ত আসলে। কারণ আমরা যখন আসলে ফিরছিলাম সেই নামাজে জানাজা থেকে, সেখানে অনেক মানুষের যারা নামাজে জানাজা অংশ নিয়েছেন সেই সব মানুষ যখন সড়কে এসে জড়ো হয়েছেন, তাহলে অনেক লম্বা ভিড়, এবং সেই ভিড় ঠেলেই মানুষ একে একে শাহবাগের দিকে আসছেন। কারণ আপনি জানেন যে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তিনি তার বক্তব্যে বলেছিলেন যে হাদিকে দাফনের পর শাহবাগে এসে তারা বক্তব্য রাখবেন, এবং পরবর্তী যে দাবিগুলো তারা এরই মধ্যে জানিয়েছেন হাদির বিচারের দাবিতে, বিশেষ করে খুনি যিনি রয়েছেন তাকে আটক করার জন্য। এবং আরেকটি কথা বলা হয়েছে যে আসলে খুনি এককভাবে কেউ নয়, এখানে একটি চক্র জড়িত ছিল, যেই চক্রটি এখনও নিশ্চয়ই সরব রয়েছে, সেই চক্রটিকে যে কোনো মূল্যে আটক করতে হবে, গ্রেফতার করতে হবে, এবং সেই দাবিতেই তারা 24 ঘন্টার একটি দুঃখিত 20 ঘন্টার একটি আলটিমেটাম দিচ্ছে, এবং সেই আলটিমেটামের যে সময়ের মধ্যেই আসামিদেরকে গ্রেফতার করতে বলা হয়েছে এবং দেখাতে বলা হয়েছে। এবং তিনি বারবার ক্ষোভ জানাচ্ছিলেন যে
সরকারের পক্ষ থেকে তেমন করে স্পষ্ট করে কিছু আসলে এখন পর্যন্ত বলা হয়নি। হাদির যে খুনি যারা রয়েছে তারা এই দেশে আছে নাকি পালিয়ে গেছে সেটি সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি, এবং সেটি তারা জানানোর জন্য বলছেন সরকারের এই নীরব ভূমিকারও তারা পাশাপাশি তারা বলছেন যে হাদির যেই চেষ্টাটি ছিল রাজনীতিতে একটি ঐক্যবদ্ধ থাকার, এবং তারা বলতে চাইছেন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষের যে রাজনীতি দৃষ্টান্ত হাদি রেখে গেছেন সেটি জারি রাখার কথা তারা বলছেন। এবং সেই দাবিতেই অর্থাৎ তারা হাদির দাফনের পরে আরও কী কী কর্মসূচি তারা দেবেন এবং সামনের দিনগুলোতে কী কী কর্মসূচি থাকবে সেই সব বিষয় নিয়েই তারা কথা বলার জন্য এই শাহবাগে এসে জড়ো হতে বলেছেন যারা নামাজে জানাজায় অংশ নিয়েছে সেই সব মানুষদের উদ্দেশ্যে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত হাদির যে মরদেহ সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেখানে দাফনের প্রক্রিয়া চলছে, এবং আমরা ধারণা করছি যে সেই দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে জুলাই মঞ্চ সহ অন্যান্য যারা নেতা রয়েছেন তারা হয়তো এখানে শাহবাগে আসবেন, এবং এরপরে নিশ্চয়ই আরও একটি সমাবেশের মতো করে হয়তো একটি হতে পারে এই শাহবাগে। এবং আমরা দেখেছি যে এখানে মানুষ জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন হাদির পক্ষে, তার ন্যায় বিচারের পক্ষে, এবং এই জায়গাটিকে এরই মধ্যে যারা হাদির অনুসারী রয়েছেন বা অনুরাগী রয়েছেন তারা শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে নাম দিয়েছে। এবং আপনি জানেন যে এখানে তারা বেশ কয়েকটি ব্যানারও টানিয়েছে ওসমান হাদির চত্বরের যে নাম সহ, নাম হাদির যে ব্যানার সহ। এছাড়া যেটি বলছিলাম আসলে যারা জানাজায় অংশ নিয়েছেন লাখ মানুষ ঠাঁই ছিল না সংসদ এলাকা সহ আশপাশের কোন এলাকা, এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে জড়ো হয়েছিলেন, সেই মানুষগুলোই শাহবাগে আসছে। আমি বলেছিলাম সাথে যেমন একজন টঙ্গী থেকে আসছেন, একজন না আসলে আরো অনেকেই এসছেন টঙ্গী থেকে। তারা বলতে চাইছেন, আমি অনেকে কাঁদতে দেখেছি আসলে জানা যায় দাঁড়িয়ে পেছনের দিকে যখন হাদির পরিবারের সদস্যরা কথা বলছিলেন, বিশেষ করে তার অবদানের কথা, জুলাই আন্দোলনে তার অবদান এবং এর পরবর্তী সময়ে হাদি যে রাজনীতিতে অংশগ্রহণ সহ নির্বাচনে অংশ নেওয়ার যে পথে তিনি আগাচ্ছিলেন তার সেই যেটি জনপ্রিয় হতে পারে সেটি তারা সাধারণ মানুষ তারা বলছেন হত্যার বিচার ওই অর্থে তেমন একটা অগ্রগতি নেই তারা বলছেন, এবং সেটি নিশ্চিত যে আন্তর্জাতিক রাজনীতির শিকার বাংলাদেশ হচ্ছে, সেই সব কোনো চক্রের দ্বারা যেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে তারা সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছেন। এবং পাশাপাশি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রধান উপদেষ্টাও সেই তার বক্তব্যে তিনি হাদিকে স্মরণ করেছেন, এবং হাদির যে অন্যতম যেটি একটি পরিচিত বক্তব্য যেটি সবার কাছে সবার মনে ধরেছে, বিশেষ করে জান দেব জুলাই দেব না, সেই স্লোগানটিকে প্রধান উপদেষ্টাও স্মরণ করেছেন। যে সেটি প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মাধ্যমে বলেছেন, আমরা সেটি শুনেছিলাম। ও রাসেল, আপনি থাকুন শাহবাগে, খবর সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবারও ফিরবো। সুদানের আবিই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 বীর সদস্যের মরদেহ ঢাকায় পৌঁছেছে। লাল সবুজের পতাকায় মোড়ানো 6 কফিন সকাল 11:04 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে কফিনগুলো নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রোববার জানাজা শেষে নিজ নিজ ঠিকানায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এই বীর সন্তানদের। লাল সবুজের পতাকা মোড়ানো এক একটা কফিনে বীরত্বের ভিন্ন ভিন্ন গল্প। দায়িত্বরত অবস্থায় প্রাণ হারিয়েছেন এই 6 জন সেনা সদস্য। এই ঘটনা একই সঙ্গে শোক আর গর্বের। বেলা 11টার কিছু পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বীর শহীদদের কফিনবাহী বিমান। মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সেনা সদস্যরা। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা 7টায় উগান্ডার অ্যান্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় মরদেহবাহী বিমান। গেল 13 ডিসেম্বর সুদানের জাতিসংঘের শান্তিরক্ষা লজিস্টিক বেইজ লক্ষ্য করে ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। প্রাণ হারান সেনাবাহিনীর 6 সদস্য।
আহত হন 9 জন শান্তিরক্ষী। আহতরা বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আহতরা এখন শঙ্কামুক্ত। গত সোমবার সুদানে ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই এর সদর দপ্তরে আত্মত্যাগকারী 6 বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি সম্মান জানায় জাতিসংঘ। মর্মান্তিক এই ঘটনার তীব্র নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। নিহত সেনা সদস্যদের মরদেহ রাখা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে। রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে হেলিকপ্টারে করে যার যার গ্রামের বাড়িতে যাবে মরদেহ। সেখানে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে বীর শহীদদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। শরীফ ওসমান হাদির দাফনের পর ইনকিলাব মঞ্চ সহ তার অনুসারীরা সবাই জমায়েত করছেন শাহবাগ এলাকায়। আমাদের সহকর্মীরাও সেখানেই আছেন। কিছুক্ষণ আগেও দেখছিলাম শাহবাগ এলাকার চিত্র। আরেকবার যেতে চাই আমরা শাহবাগ এলাকায়, দেখে আসতে চাই এখনকার চিত্র কি। সহকর্মী মশিউর অনেককে দেখতে পাচ্ছি। অনেক কি বলছেন হাদির অনুসারীরা? তখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার চারপাশে লাখো জড়তার ভিড়। তারা সবাই ওসমান হাদির যে মৃত্যু, যে হত্যার প্রতিবাদ জানানোর জন্য, এবং ঠিক এখান থেকে কয়েকশো গজ দূরের যদি আমরা যাই তাহলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেই কবর তার পাশে সমাধিত করা হচ্ছে ওসমান হাদিকে, এবং সেখানে শেষ বিদায় দেওয়ার জন্য ওসমান হাদির মরদেহকে এখানে তারা উপস্থিত হয়েছেন। নানা ধরনের স্লোগান আমরা শুনতে পাচ্ছি। মূলত যেটা হয়েছে যে মানিক বে এভিনিউতে জানাজার নামাজ পড়ার পরে লাখো জনতার স্রোত, বিপ্লবী স্রোত, তারা কিন্তু এসে পৌঁছায় এই শাহবাগ চত্বরে, এবং এখানে এসে তারা নানা স্লোগান দিতে থাকেন। ওসমান হাদির যে হত্যা, সেই হত্যার পরবর্তী মুহূর্তে তাদের যে হত্যাকারীদেরকে গ্রেফতার না করতে পারা, এবং তাদের যে সহযোগী তাদেরকে যেই খুঁজে বের না করতে পারা, এ ধরনের নানা ধরনের অভিযোগ তাদের, পাশাপাশি তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের যে শাস্তি সেটা নিশ্চিত করার কথাও কিন্তু তারা বলছেন। আমি একটু জানাতে চাই বৃষ্টি, যে এই মুহূর্তে শাহবাগের যে প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি সেই প্রান্তে আসলে লাখো জনতার ঢেউ। মূলত তারা একসাথে হয়ে সম্মিলিত কণ্ঠে তারা জানাতে চায় যে আসলে হাদি মারা গেছেন, হাদি হত্যা হয়েছে, কিন্তু তার পরেও হাদির যে বিপ্লবী কণ্ঠ, সে কণ্ঠ এখনো বেজে আছে তাদের কণ্ঠের ভেতরে। কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা কোথা থেকে এসেছেন। তাদের মধ্যে আমরা বেশ কয়েকজনকে পেয়েছি যারা কিনা ঢাকার বাইরে থেকে ওসমান হাদির যে নামাজের জানাজা তা পড়া, এবং পাশাপাশি তাদের যে ভালোবাসা এবং সে ভালোবাসা শেষ বিদায় দেওয়ার জন্য এইখানে উপস্থিত হয়েছেন। প্রচুর মানুষের ভিড় আমরা দেখেছি ইতোমধ্যে। শাহবাগে প্রচুর মানুষ জমায়েত করছেন, সমাবেশ করছেন, দেখছিলাম সেই খবর। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে ওসমান হাদিকে দেশবিরোধী শক্তি হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভায় বলেন, এদেশের শান্তি যারা কখনো চায়নি, স্বাধীনতার বিরোধিতা করেছে, পরাজিত সেই শক্তি দাঁত প্রসারিত করে খুন রাহাজানি শুরু করেছে। বিএনপি কখনো খুন বিশৃঙ্খলা মবের রাজনীতি করে না জানিয়ে ইনি বলেন, প্রয়োজন হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ৭১-এর মতো জবাব দেয়া হবে। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাদিকে হত্যা করলো। এই সরকার প্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছি, বারবার বলেছি আমরা সহযোগিতার হাত প্রসারিত করেছি, কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই।